মৃত জিনিসকে জীবন দিয়ে তারপরে অভিনয়টা করতে হতো, এটা অনেক বেশি কঠিন। দায়বদ্ধতার জায়গা থেকে আসলে সে যেটা করেনি কিংবা করা উচিত ছিল, যেটা পছন্দ করে তার যদি স্যাড হতে পছন্দ হয়, সে খারাপ সাইডটা নিয়ে স্যাড হয়ে থাকবে। প্রেমটা নিয়েই আসলে করতে হবে, তা না হলে ক্যামেরার চোখে ধরা পড়ে যাবে। আমি আমার পার্টনারের প্রতি ন্যায় বিচারটা করছি না, হয়তো বা আমি আরেকটা সম্পর্কে জড়িয়ে গেলাম। সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাটে। আপনাদের সঙ্গে আছে আমি শারমিন দীপ্তি, এবং আজকে আমাদের সঙ্গে যিনি আছেন উনি একজন শক্তিমান অভিনেতা। আমি শক্তিমান অভিনেতা এই জন্যই বলবো, তিনি পর্দায় দুর্দান্ত অভিনয় করে, আমাদের তো ভালোই লাগে। আমি আশা করব যে দর্শক আপনাদেরও অনেক পছন্দের একজন অভিনেতা তিনি। আমাদের সঙ্গে আছেন বনলতা এক্সপ্রেসের একজন যাত্রী, আমাদের সঙ্গে আছেন শ্যামল মাওলা। শ্যামল, কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, অনেক বছর পর তোমার সাথে আমার দেখা বছর মানে যুগ যুগ এক যুগের এক যুগ তো হবেই। হ্যাঁ। যেহেতু ট্রেন যাত্রা নিয়ে গল্পটা, পুরো গল্পটাই ট্রেনের মধ্যে, তো ওখানে তো অনেক কোয়ার্টিস্ট ছিল তোমার সাথে, তোমার সিনিয়র কোয়ার্টিস্ট ছিল এবং জুনিয়র ছিল, এবং সেখানে আজিজ নামে একটা চরিত্রে তুমি প্লে করেছো। কেমন ছিল চরিত্রের চ্যালেঞ্জটা? সব থেকে বেশি চ্যালেঞ্জ আমি বলবো এই সিনেমায় আজিজ চরিত্রটা, মানে এত লেয়ার্ড ক্যারেক্টার, মানে এই মনে হবে ক্যারেক্টারটাকে একটু মানে খিস্তি দেই দর্শকের, এরকম লাগবে হয়তো। আবার এই মনে হবে যে না, মানে ও তো ভালো, আজিজ তো ভালো। সো এটা না দেখলে আসলে আমি বোঝানো সম্ভব না। আজিজ কি সত্যি ভালো? সেটার জন্যই দেখতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই দেখব, এবং আমরা দর্শকদেরকে বলবো অবশ্যই বড় পর্দায় গিয়ে বনলতা এক্সপ্রেস সিনেমাটি দেখবেন। আমরা অনুষ্ঠানটা শুরু করব কিছু প্রশ্ন দিয়ে। ওখানে কাট আছে কি নন কাট আছে, কোত্থেকে প্রশ্ন নিব বলো? নিলাম, সামনে থেকে নিলাম। ওকে, 5 নিব। হ্যাঁ 5। আমরা প্রশ্নটা পড়বো। পড়ব। পাপেটিয়ার থেকে অভিনেতা, ব্যাপারটা কিভাবে সম্ভব? আমরা দেখেছি যে সিসিমপুর দিয়ে তোমার শুরু হয়েছিল, সো এখন তুমি অনলাইন প্ল্যাটফর্ম যদি বলি, ওটিটি প্ল্যাটফর্ম, নাটক, সিনেমা, 3টা প্ল্যাটফর্মে তুমি সমানতালে কাজ করছো। মানে পাপেট্রি যখন করতাম তখন একটা মৃত জিনিসকে জীবন দিয়ে তারপরে অভিনয়টা করতে হতো, এটা অনেক বেশি কঠিন সবার জন্যই, আমার জন্যও কঠিন। আমি যখন অভিনয় করা শুরু করি তখন দেখলাম আরে পাপেট্রির থেকে তো নিজে অভিনয় করা সহজ, কারণ আমি তো জীবন্ত একজন মানুষ, আমি শুধু অভিনয়টা করব। আর পাপেটকে জীবন দিতে হয় আগে, তারপরে অভিনয়টা করতে হয়, মানে আরেকজনের অভিনয় আমার করতে হচ্ছে, এবং এক্সপ্রেশন গুলো দেয়া তো খুব ডিফিকাল্ট সব একসাথে। হ্যাঁ, সো এটা বেশি টাফ। এটা অবশ্যই মানে ভালো লাগার একটা জায়গা পাপেট্রি করা, যেহেতু শুরুর দিকে আমার এটার সাথে একটা ইমোশন অবশ্যই আছে, কিন্তু তারপরেও নিজে অভিনয় করা পাপেট্রির থেকে সহজ, সেজন্য নিজে অভিনয় করা শুরু করে দিলাম। বাহ, এবং এই শুরু তো শেষ অবধি থাকবে, বজায় থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এবং আমরা দেখেছি যে যদি আমি মহানগর নিয়ে কথা বলি, হ্যাঁ, তো চমৎকার ওখানে একটা ক্যারেক্টার প্লে করেছে। আমার কাছে দেখে মনে হয়েছে যে ওই ক্যারেক্টারই শ্যামলের বিকল্প নেই। তো ওখানের অভিজ্ঞতা কেমন ছিল? ওটাও দুর্দান্ত ছিল। ওটা আসলে সম্পূর্ণ ক্রেডিট দিব আমি আমার ডিরেক্টরকে। ডিরেক্টর মানে ওনার সাথে তো কাজের অভিজ্ঞতা খুবই কম, কষ্টনীর আর মহানগরেই হচ্ছে তার সাথে অভিজ্ঞতা। তো সেই জায়গা থেকে আমি দেখলাম তার তো স্ক্রিপ্ট সে আগে দেয় না আর সবার মতো। আমরা যেভাবে ইউজ টু স্ক্রিপ্ট পাই সেটার একটা প্রস্তুতি নেই। তার মানে শুটিং সেটে গিয়ে তোমরা স্ক্রিপ্টটা পেয়েছি, এবং সেটা সিন শুরু করার 10 মিনিট আগে আসে। তাহলে প্রিপারেশনটা কিভাবে নাও? ওই 10 মিনিটে কাপড় চোপড় কিভাবে তুমি সিলেক্ট করবে বাসা থেকে? সেটা সব ডিরেক্টরের কল, সব টিম সেট সব আচ্ছা। করা আছে, সবাই সবকিছু জানে শুধু আমি ছাড়া। ওয়াও। আর আমি কি কারণে জেলে গিয়েছি মহানগর করার সময় আমি তখনও জানতাম না আসলে কি কারণে, কারণ আমাদের জেলের পার্ট শুট আগে শুরু হয়েছিল। সো জেলেই যেহেতু মেইন, জেলের পার্ট শুরু হয়েছে, কি কারণে আমি জেলে এসেছি সেটা আমি জানি না, তো অ্যাক্ট করে যেতে হয়েছে। তারপরে যখন আমি ওই
মানে সিনটা করতে যাই তখন আমি জানতে পারি যে আমি আসলে এই পাপ কাজটা করেছি, সেজন্য আমাকে জেলে আনা হয়েছিল। আমি না আসলে জানতামই না, যদি আজকে সত্যি তোমার সাথে না বসতাম, যে নিপুণ ভাই এমন ভাবে কাজ করে যে সেটে যাওয়ার পর হচ্ছে স্ক্রিপ্ট দেয়া। হ্যাঁ, সে এখানে 10 কি মিনিট ইমপ্রোভাইজ করা হয়েছে? না, তার স্ক্রিপ্ট সব কমপ্লিট করা, সে দেয় না। কিন্তু ওই স্ক্রিপ্ট অনুযায়ী সংলাপ যখন তোমরা দাও তো হ্যাঁ। ওটা কিভাবে করলে, নাকি এখানে সেটাই ইমপ্রোভাইজ বলছি, করার সেটারও জায়গা একটা থাকে? ঘটনা আছে। সেটা হচ্ছে 10 মিনিট আগে যখন ওহী নাজিল হয় হ্যাঁ, আর্টিস্টের কাছে, তখন দুইজন ফেরেশতা থাকে, ডান কাঁধের ফেরেশতা আর বাম কাঁধের ফেরেশতা, দুইজন ফেরেশতা থাকে। তারা হচ্ছে ওই পর্যন্ত থাকে যতক্ষণ না পর্যন্ত আমি জিনিসটা রিহার্সেল করে মুখস্থ করছি। তো ওই ফেরেশতা যখন বুঝে যায় যে আমার মুখস্থ হয়ে গেছে, তখন ওই দুই ফেরেশতা আবার চলে যায়। তার মধ্যে কিছুক্ষণ পরেই কল চলে আসে যে শুটের টাইম হয়ে গেছে। হয় না, দেখা যায় এটা অনেক সময় এনজি হয় যে বারবার টেক নিতে হচ্ছে, বারবার টেক নিতে হচ্ছে। এটা কিন্তু অভিনেতাদেরও একটা দায় যে আমি ঠিকমতো প্রপার সংলাপটা দিতে পারছি কিনা, চরিত্রে ঢুকতে পারছি কিনা। সবকিছু খোলা রাখতে হবে, মানে চোখ, নাক, কান সব কিছু মানে ওপেন রাখতে হবে এবং কুইক লার্নার হতে হবে। ব্রেইন একটু বেশি কাজ করাতে হবে, তাহলেই সম্ভব। এটা কিভাবে সম্ভব করো তোমরা? এই যে মহানগর দেখে যেভাবে সম্ভব হলো, তোমার কাছে মনে হয়েছে যে আমি মানে জিনিসটা প্রস্তুতি এই লেভেলের ছিল? মাই গড, আসলে কি আর বলবো, এটা আসলে অনেক চ্যালেঞ্জ। একটু বনলতা এক্সপ্রেসে আরেকবার ফিরে যাই। এখানে তো অনেক সিনিয়র অভিনেতাও ছিলেন, মোশাররফ ভাই ছিলেন, চঞ্চল চৌধুরী ছিলেন, আর গল্পটা তো হুমায়ুন আহমেদ, প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের। তো কেমন অভিজ্ঞতা ছিল? তোমার কো আর্টিস্ট ছিল হচ্ছে জাকিয়া বারি মমো। হ্যাঁ, তো অভিজ্ঞতাগুলো একটু যদি শেয়ার করতে। মজার ব্যাপার হচ্ছে সিনিয়র যারাই ছিল তাদের সাথে এমনভাবে আন্ডারস্ট্যান্ডিংটা আমার ছিল যে আমি মানে আমি খুব এনজয় করে আসলে কাজটা করেছি। মোশাররফ ভাইয়ের সাথে তো মহানগরে আমার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি তো জানি তার সাথে আমার এক ধরনের কেমিস্ট্রি তৈরি হয়েছে। আর মমতা আমার বন্ধু মানুষ, ওর সাথে তো আমার অনেক বছর ধরে কাজ করে আসার অনেক কাজ অভিজ্ঞতা। হয়েছে মমর সাথে। আমরা কোনো কিছু না বলেও বুঝে যাই যে ও এখন কি করতে যাচ্ছে বা কি করতে চাচ্ছে, হ্যাঁ। ও আমাকে বোঝে। সো খুব একটা মুশকিল হয়নি। আমি, মমো, মোশাররফ ভাই আর নতুন যারা ছিল ওরা বরং আতঙ্কে ছিল। এখন অন্যজন আতঙ্কে থাকলে তো সেই দায়ভার আমি নিতে পারবো না। আমি তো আছি আমার অ্যাক্ট নিয়ে, আমি কিভাবে পারফরমেন্স করব। সো জুনিয়ররা যারা ছিল তারা হয়তো একটু ভয় ভয় ছিল, কিন্তু আমার মধ্যে কোনো ভয় ছিল না। আমি এনজয় করে আসলে পারফরমেন্স করেছি। ওখানে শরীফুল রাজও ছিল। রাজও ছিল। তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? ওর সাথে তো মাইন্ড চিপাই করেছি, সো ওর সাথে তো আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই ছিল। সাবিলা নূরের সাথে আমার মানে কাজ মোটামুটি হয়েছে সবার সাথে আগে থেকে কাজ করা হ্যাঁ, হয়েছে। শুধু জুনিয়র কিছু কয়েকজন জুনিয়র বাদে। টিনেজার কিছু ক্যারেক্টার ছিল, ওদের সাথে আগে করা হয়নি, কিন্তু ওরাও বেশ দুর্দান্ত ছিল। আর তানিম নূর ভাই কিভাবে কাজ করেন ওখানে? কি স্ক্রিপ্টটা তো নিশ্চয়ই তোমরা আগেই পেয়েছো? তানিম নূর ভাই একদম আমরা যেভাবে কাজ করি, তুমি যেভাবে জানো ঠিক সেভাবেই কাজ করে। তানিম নূর ভাইয়ের সাথে আমি মানিহানি করেছি, কন্ট্রাক্ট করেছি। সো তানিম নূর ভাই আমাকেও চেনে, আমিও তাকে চিনি। সো আমার তানিম নূর ভাইকে দেখলে মনে হয় খুব পোলাইট, খুব মনে হয় যে কাউকে আসলেই তাই। বকা ঝোকা দেয় না, এরকম কিছু কখনোই না। এবং তার মুখে কোনোদিন রাগ বা, উনি ঠান্ডা মাথার মানুষ। অনেক বড় আমাদের যে শুটিংগুলো হয় সেই শুটিংগুলোতে তো ম্যাসাকার হওয়াটাই স্বাভাবিক, বরং না হলে অস্বাভাবিক লাগে। কি ব্যাপার, এটাতে কোনো ঝামেলা হলো না কেন? তো যতই ঝামেলা হোক না কেন, তানিম ভাই একদমই ঠান্ডা মাথায় সে সবকিছু সলিউশন করে ফেলে। আমরা কি আজিজ চরিত্র নিয়ে একটু জানতে পারি বনলতা এক্সপ্রেসের? আমার মনে হয় না জেনে একদম স্ক্রিনে দেখা। হ্যাঁ, কারণ সারপ্রাইজ তো অবশ্যই আছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে। আজিজের মধ্যেও সেই সারপ্রাইজটা আছে। তাহলে তো আমাদের অবশ্যই বড় হ্যাঁ। পর্দায় গিয়ে দেখতে হবে। অবশ্যই অবশ্যই। আর গল্পটাই যেহেতু মেইন হিরো আমাদের হুমায়ুন আহমেদ স্যারের গল্প, সো অবশ্যই ইন্টারেস্টিং কিছু। অবশ্যই আমরা অবশ্যই সিনেমা হলে সিনেমাটা দেখব। পরবর্তী কোশ্চেনে চলে যাই। প্রেম নিয়ে আপনার ধারণা কি? কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন, এমন ঘটনা কি কখনো ঘটেছে? আপনার সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে ঘটেছিল? যদি এটা সত্যি উত্তরটা দিবে না তোমরা, তাই না? এতগুলো কোয়েশ্চেন কোনটা আসলে? কোশ্চেন মেইনলি প্রেম নিয়ে। হ্যাঁ, প্রেম নিয়ে তোমার ধারণা কি? কাজ করতে গিয়ে কোনো কাজ কারো প্রেমে পড়েছো কিনা, কিংবা রিয়েল লাইফে কারো প্রেমে পড়েছো কিনা? প্রেমটা আসলে মানে বিশাল বিষয়। প্রেম নিয়ে কথা বলতে গেলে আমি ছোট করে বলি, প্রেম
মানে যে কোনো জিনিসের প্রতি যে প্রেমটা, সেটা আমি যে ভাবছি, এটা ভাবতেই ভালো লাগে। দিস ইজ প্রেম আমার কাছে। এটা আমি তোমার সাথে একেবারে একমত যে আমি যে ওই ধরো আমি ভাবছি, তোমাকে ওই ভালোবাসি। আনন্দটা নিয়ে ভাবছি, সেটাকে যে আমাকে আনন্দ দিচ্ছে, হ্যাঁ, সেটা ভাবতে আমার ভালো লাগছে, সেটাই প্রেম, সেটাই ভালোবাসা। এরকম ভাবনা কয়বার এসেছিল জীবনে? এটা তো প্রতিদিনই হতে হয়, মানে শিল্পীদের তো প্রত্যেকটা জিনিসে প্রেমে পড়তে হয়। প্রেমে না পড়লে ওটার কানেকশনটা ছুটে যায়। সো পারফরমেন্স করতে গেলে যেই সিনটা করব, সেটা সত্যি সত্যি প্রেমটা নিয়েই আসলে করতে হবে, তা না হলে ক্যামেরার চোখে ধরা পড়ে যাবে। আমরা এই আলাপে থাকবো, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নিই। দর্শক, কাট অ্যান্ড কাটের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন শ্যামল মাওলা। আমরা একটু ধোঁয়াশা কিছু ব্যাপার আছে। যে আরেকটা কোশ্চেন ছিল যে সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কিংবা কার সাথে ঘটেছিল? রোমান্টিক মুহূর্ত তো যার সাথে প্রেম থাকে তার সাথে তো ঘটতেই থাকে। এটা তো কবে কোথায়, মানে যে কোনো জায়গায় রোমান্টিক মুহূর্ত ঘটতে পারে। তুমি কি, আচ্ছা, এটা কি হেড অফিসের কোনো ঝামেলা আছে আর কি? বললো কোনো যে ঝামেলা ঝামেলা, নাই। বাসায় বউ বকা দিবে? না, একদমই না। না, কিন্তু মানে কবে কোথায় কি, রেগুলারই তো প্রেম, তো রেগুলারই হতে থাকে, ঘটতে থাকে, এই তো জীবন। আচ্ছা, তাহলে শ্যামলকে আমরা কৃষ্ণ বলে অভিহিত করতে পারি? না, ঠিক এরকম না। মানে প্রেম বা জীবনটাই আসলে, আমি বনলতা এক্সপ্রেসের ট্রেনের মতো যদি আমি ধরি, যে জীবনটা একটা প্ল্যাটফর্ম, একটা স্টেশন থেকে উঠলাম, জীবনটা শেষ যেখানে হয় আরেকটা স্টেশনে। তো এই জীবন চলতি পথে বিভিন্ন স্টেশনে যে জীবনটা থামে, সেখানে যে নতুন নতুন প্যাসেঞ্জারের সাথে যে সম্পর্ক তৈরি হয়, কনভারসেশন, সময় পার করা, অভিজ্ঞতা, সেগুলো ওই মুহূর্তেই কিন্তু হতে থাকে। তারপর কিন্তু সেটা আবার পাস্ট হয়ে যায়, কারণ এটা জীবন চলতে থাকে ট্রেনের মতো। সে আবার নতুন স্টেশনে থামে, নতুন মানুষজনের সাথে পরিচয় হয়, নতুন মানুষের সাথে সম্পর্ক হয়। তো এইভাবেই জীবনটা চলতে 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 শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে থামতে থামতে মানে জীবন, প্রেম, দুঃখ, বেদনা, নানান কিছু ঘটতে থাকে, এটাই জীবন। আসলেই তাই যে আমাদের জীবনে তো অনেক মোড় থাকে, আমরা অনেক চড়াই উতরাই বলো, অনেক অভিজ্ঞতা নেই, অনেক ভুল করি। ভুল না করলে তো শেখা যাবে না। এবং ভুলটাই হয় কি একটা সময় আমাদের অভিজ্ঞতায় দাঁড়ায় যে আমি ভুলটা করেছি, আচ্ছা এরকমটা না, এরকমটা হতে পারতো হয়তো বা। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এবার কি আমি তুলবো নাকি? হ্যাঁ, 4। জীবনের কঠিন সময় মোকাবেলা করেছেন কিভাবে? কঠিন সময় বলতে তো সবসময় কঠিন, সবসময় সহজ, মানে যে যেভাবে নিয়ে বসে থাকে। আমি কঠিন সময়কে সহজভাবে দেখতে পছন্দ করি। জীবনের সব কিছুতেই দুইটা সাইড থাকে, ভালো সাইড, মন্দ সাইড, সব কিছুর। সো মানুষ যেটা পছন্দ করে, তার যদি স্যাড হতে পছন্দ হয়, সে খারাপ সাইডটা নিয়ে স্যাড হয়ে থাকবে। আমার স্যাড হতে ভালো লাগে না, সো আমি খারাপ সাইডটা অ্যাভয়েড করে আমি ভালো সাইডটা নিয়ে আমি খুশিতে থাকি। সাপোজ এখন দিন ছোট, তো কেউ বললো আরে এখন তো দিন ছোট তো কি হয়েছে, রাত তো বড়, তুমি রাত বড় নিয়ে খুশি থাকো। বোঝা গেল? মানে দিন ছোট নিয়ে আমি স্যাড হয়ে থাকার চেয়ে রাত বড় এইটা নিয়ে হ্যাপি থাকি। হ্যাপি থাকার আসলে মূল মন্ত্র কি? আসলে কি ফলো করলে কিংবা কি করলে আমরা হ্যাপি ভালো থাকতে জিনিসটা পারি? পিক করে খারাপটাকে, যেটাতে তুমি স্যাড হবা, ওইটা তুমি নিজের গা পর্যন্ত আসতে দিও না। যদি অভিনেতাদের কথাই বলি, হ্যাঁ, তারা দিনভর রাতভর শুটিং করে, রাতে হয়তো ফিরতেও পারে কিংবা ভোর রাতে ফিরে, আবার দেখা যায় বাসায় সময় দিতে হয়, বউ বাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, বাবা মা থাকে। তো দেখা যায় যে কোনো না কোনোভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় রিসেন্ট দেখেছি, যদি একজন অভিনেতার স্ত্রী, উনি আত্মহত্যা করেছেন। তো কি বলবে আসলে, যে ওখানে অভিনেতার দায়বদ্ধতার জায়গা থেকে আসলে সে যেটা করেনি কিংবা করা উচিত ছিল? না, উদাহরণটা ঠিক হলো না, কারণ এটা শুধু মিডিয়া ইন্ডাস্ট্রির কথা বলবো না, এটা তো উদাহরণ না, না। টানা হয়েছে যে আমাদের ইন্ডাস্ট্রি ইন জেনারেল, হ্যাঁ,
ইন্ডাস্ট্রির কারোর সাথে এরকম ঘটেছে, ইন্ডাস্ট্রির বাইরে মানে অহরহ এরকম ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে কথা হচ্ছে না বা সেগুলো নিয়ে কারণ কেউ এখানে তো কথা বলে ফেস না। গুলো চেনে, তারকাদের তো চেনে, এই জন্য লেখালেখি বেশি হয়, ফেসবুকে স্ট্যাটাস মানুষ বেশি দেয়। এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ইন্ডাস্ট্রির বাইরে ঘটে। এই ঘটনা যখন ঘটে তখন একটা মানে আমার তো নিউবর্ন বেবি 7 মাস পার হয়ে 8 মাসে পড়লো, একটা 7 বছরের বাচ্চাকে করে তার দেয়া হয়েছে এবং সেই ফুটেজ দেখে আমি কাঁপছিলাম। সো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। সেই যে এই কাজটা করেছে সে কি মিডিয়ার মানুষ না? না। তো সে তো মিডিয়ার কেউ না। এরকম ঘটনা আরো প্রচুর ঘটতে থাকে। সো শুধু মিডিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। মিডিয়াতে কয়টা এরকম অঘটন ঘটেছে, কয়টা? মিডিয়ার বাইরে যে পরিমাণ অঘটন ঘটে। না, আমি কোন জায়গাটা থেকে বললাম যে অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা দেখা যায় সময়টা অধিকাংশ সময় কিন্তু শুটিং সেটে দিতে হয়, যেহেতু কাজ একটার পর একটা আসছে, একটার পর একটা তাকে কাজ করতে হচ্ছে। সেই জায়গা থেকে ফ্যামিলিকে সময় না দেয়া কিংবা এর মধ্যে একটা কলহ তৈরি হওয়া আর কি কি করলে আসলে জিনিসটা ব্যালেন্স হতে পারে? এইটা একসেপ্ট করে নেয়া, যার যার পেশা, যার যার কাজ, এগুলো সব একসেপ্ট না নিলে বরং মুশকিল। তোমার কাজ এখন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা, এখন আমি তোমার পার্টনার হিসেবে আমি সেটা মানতে পারছি না, কেন 16 ঘন্টা হবে? তো আর সবাই 8 ঘন্টা কাজ করে, তুমি কেন 16 ঘন্টা কাজ করো? তাহলেই মুশকিল। যেহেতু তুমি পেশাটাই বেছে নিয়েছো 16 ঘন্টার, তুমি যদি 8 ঘন্টার জব করতে তখন তোমার সাথে তুমি 16 ঘন্টা কাজ করলে রাগ করতে পারতো, কিন্তু তুমি বেছেই নিয়েছো 16 ঘন্টা এবং সেটা জেনেই তুমি তার পার্টনার হয়েছো। তুমি এখন এসে 8 ঘন্টার দাবি করলে তো হবে না। কিন্তু পার্টনার হয়ে আরেকটা যেটা কথা হচ্ছে যে আমি পার্টনার, আমি আমার পার্টনারের প্রতি ন্যায় বিচারটা করছি না, হয়তো বা আমি আরেকটা সম্পর্কে জড়িয়ে গেলাম। হ্যাঁ, তো ওই ব্যাপারটা তো একটা স্ত্রী সে তো কোনোভাবেই মেনে নেবে না। সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, জড়িয়ে যাওয়া কিন্তু ওইটা। ওই ব্যালেন্সটাই কথাই বলছি, যেটা আমরা আর কি ভালো থাকার কথা নিয়ে কথা বলছিলাম একটু আগে, যে সুখে থাকার মূল মন্ত্র কি, সুখী হওয়ার। ওই ব্যালেন্সটা হচ্ছে না, ওই ব্যালেন্সটা করছে না সবাই, আমি করছি না। এটা ম্যানেজমেন্ট, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ টোটালি ঠিকঠাক মতো ম্যানেজ না করতে পারলেই আসলে এই দুর্ঘটনা ঘটতে থাকে। আমার লাইফে এরকম হয়েছে এর আগে। সো এইটা এরকম হতেই পারে। আবার কখনো বাতাস ভালো হলে কোনো কিছুই হবে না, সব কিছু ভালো, সব ম্যানেজ সুন্দরভাবে। তুমি ম্যানেজ কিভাবে করো? শ্যামল মাওলা কিভাবে ম্যানেজ করে তার হেড অফিস? ম্যানেজ করার কিছু নেই, আমার যে গ্যাপগুলো তৈরি হয় সেই গ্যাপগুলো আমি পরবর্তীতে পূরণ করে দেই। মানে আমি এক্সাম্পল দিই, ধরো আজকে তোমার বার্থডে, আমি তোমাকে কোনো গিফট দিতে পারলাম না বা তোমার সামনে আসতে পারলাম না, তোমাকে সারপ্রাইজ দিতে পারলাম না, কারণ আমার কাজ ছিল। এই কাজটাই এই সারপ্রাইজটাই আমি যখন ফ্রি হব তখন দিতে পারবো। এটা তোমার কাছে কেমন লাগবে তাহলে? মানে পার্টনার হিসেবে তুমি যদি ধরে নাও যে হ্যাঁ ও কেন পারলো না, আমি ওর সাথে এখন মানে ঝগড়া করব, এটা একটা। আরেকটা হচ্ছে হ্যাঁ ও তো করেছে আমার দুদিন জন্য, পরেই হ্যাঁ, আমাকে সেলিব্রেট করেছে বা করবে, এটা কি সমস্যা? মানে তার কাজের ওপর ডিপেন্ড করে আসলে সবকিছু প্ল্যান করা উচিত। পার্টনার সবকিছু জেনে শুনেই এসছে যে ও 16 ঘন্টা কাজ করে বা সবকিছু জেনেই তো আসছে। এখন নতুন করে 16 ঘন্টা কেন কাজ করো এই কোয়েশ্চেন তুলে লাভ নাই। একটা ডাক্তার যখন নাইট ডিউটি করে তার পার্টনার নিশ্চয়ই এখন কিছু বলার নেই। একজন পুলিশ যখন সে টানা অনেকক্ষণ কাজ করতে থাকে তার তো কিছু করার নাই, তার কাজই এটা, আমাদেরও কাজ এটা। সো এইভাবেই ম্যানেজ করতে হবে, এইভাবেই জেনে শুনে যে আসবে সে এভাবেই থাকবে। দর্শক, সময় হয়ে গেল আরো একটি বিরতি নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতির সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কাটান কাটে। আমাদের সঙ্গে আছেন শ্যামল মাওলা। তুমি তোমার পার্টনার নিয়ে 3টা ভালো কথা বলো। আর কি মাহার কথা বলছি, আমি মাহার ব্লগগুলো কিন্তু দেখি, ওকে অবশ্যই বলবে। ওকে, 3টা ভালো ভালো বলো না তো, বাসায় গেলে কিন্তু খবর আছে। 3টা ভালো ও আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, আমাকে বোঝে, এটা সব থেকে বড় ভালো। এরপরে আর 2টার মধ্যে সব ওই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই যেহেতু যদিও পড়ে, ভালো ম্যানেজমেন্ট পাওয়ার ওর বেশ ভালো।
সেটা আমি তার ঘর সেটা- গোছানো দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি, এত সুন্দর করে মাহা ঘরটা গুছিয়ে রাখে, এত সুন্দর করে ব্লগগুলো বানায়, চমৎকার লাগে। হ্যাঁ, আমি নিশ্চিন্তে থাকি, ওর ম্যানেজমেন্ট পাওয়ার ভালো, সেই জন্য নিশ্চিন্তে থাকি। ও বাসা ম্যানেজ করা, আমার কাজ ম্যানেজ করা, ওর নিজের কাজ ম্যানেজ করা, বাবু হয়েছে বাবুকে ম্যানেজ করা, সব কিছু সুন্দরভাবে ও ম্যানেজ করতে পারে। এটা ভালো, এটা আরেকটা ভালো। আর ওর আরেকটা ভালো যেটা আমি ওকে বলিনি, যেটা আমি ভেতরে ভেতরে জানি, সেটা আজকে এখন প্রকাশ করছি। মানুষের নানান কিছু থাকতে পারে, লোভ লালসা, ওর মধ্যে লোভটা কম যে কোনো বিষয়ে, মানে যে কোনো বিষয়ে লোভ কম ওর, যেটা খুবই পজিটিভ দিক থেকে আমি সেটা ভাবি, যেটা ওকে আমি বলিনি কখনো। বাহ, আমরা আশা করব যে মাহা আমাদের এই অনুষ্ঠানটা দেখবে এবং এই ব্যাপারটা যদি মেনটেন যে কেউই করতে পারে, খুব ভালো থাকতে অনায়াসে সে পারে। বাচ্চার নাম কি বলো? সানাভ মাওলা। সানাব মাওলা, মেয়ে বেবি। মেয়ে বেবি, সানাভ মানে সান, সূর্য। সো নামটা কে রেখেছে? আমরাই। আচ্ছা, আমরা তো মানে জানতাম না ছেলে হবে না মেয়ে হবে, সো নামটা ইউনিসেক্স নাম আগে থেকেই ভেবে তারপরে বাহ চমৎকার। বাচ্চার বয়স 8 মাস। 8-এ পড়লো। আর কি বাবা হিসেবে এখন তোমার কি বলবো, সময়টা কেমন কাটে যখন শুটিং থাকে না? দারুণ। আমার তো ম্যাক্সিমাম টাইমেই শুটিং থাকে না, শুটিং খুব কম থাকে, কাজ খুব কম থাকে। সো কাজটুকু ছাড়া আমি আর মানে ম্যাক্সিমাম টাইম কাজ ছাড়া আমি বাসাতেই থাকি। সো বাসায় থাকা মানে আমি আমার মেয়ের সাথে থাকা। সো দুর্দান্ত। সকালবেলা 8টায় আমার ঘুম থেকে অ্যালার্ম বাজাতে হয় না, 8টার সময় আমাকে তুলে দেয় ও নিজেই, ও বাবা। প্রতিদিন তুলে দেয়। সো ভালো যাচ্ছে। এবং বাচ্চাটা যখন বড় হবে আর কি অভিজ্ঞতাগুলো, শেয়ারিং গুলো আর কি, এই ভালো লাগাগুলো ততই বাড়তে থাকবে। একটু আগে বলছিলে যে আসলে কাজ কম, আসলে সেটা হয়ে উঠছে না কেন? সেটা কি কাজ কম হচ্ছে নাকি আর কি কাজ পাওয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটছে যে সিনিয়ররা বড় বড় কাজগুলো নিয়ে নিচ্ছে? এটা একেবারে তুমি আগে তোমার মতামত বলবে। না, ওটিটিতে যখন প্রচুর কাজ হচ্ছিল তখন আমি প্রচুর কাজ করেছি। বেসিক্যালি আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এত ভালো ভালো ক্যারেক্টার, এত ভালো ভালো প্রজেক্ট আমি করেছি, তো এত সিরিয়াস ক্যারেক্টার ছিল যে আমি আসলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো একটু রেস্টেরও দরকার ছিল, রেস্টও নিয়েছি। তার মধ্যে দেশের পরিস্থিতিও চেঞ্জ হয়ে গেল। সো সব কিছু মিলিয়ে ভালোই একসাথে, তার মধ্যে বেবি আসলো, বাসায় সময় দিতে হয়েছে, মাহাকে সময় দিতে হয়েছে। ও যখন প্রেগনেন্ট ছিল তখন মোটামুটি আমি যতটুকু পেরেছি ওকে টেক কেয়ার করার আমিই করেছি। এখন তো দেশের পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আবার ভালোর দিকে যাচ্ছে। সো এখন আবার কাজবাজ শুরু হচ্ছে সব কিছু। আশা করছি এখন আবার নর্মাল হবে সব কিছুই। আবার আমার ব্রেকটাও নেওয়া দরকার ছিল, সেই ব্রেকটাও শেষ। সো হয়তো পুরোদমে আবার নামবো ঠিকঠাক মতো, ভালো ভালো প্রজেক্ট আবার ইনশাল্লাহ করব। আর ভালো ভালো ওটিটির কাজগুলো এখন হচ্ছিল কম দেশের এই পরিস্থিতির কারণে। সো দেখা যাক আবার নতুন করে যখন শুরু হবে তখন যদি কম করি তখন এই কোয়েশ্চেনটা আবার করা যাবে। এটা কি নরমালি একটু কাজ বেছে করো সেটাও একটা রিজন আছে, বেছে করা, আবার এক্সক্লুসিভনেসটা চলে যাওয়া, সেগুলো মাথায় রাখা, বেশি বেশি অ্যাভেলেবেল কাজ করলে তো না হওয়া বেশি বেশি। হ্যাঁ, সো মানে সবকিছু মিলিয়ে আমরাও চাই তুমি বেছে কাজ করো, কিন্তু কোয়ান্টিটি একটু হলে বাড়াও, আমরা একটু দেখতে চাই তোমার কাজগুলো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বাহ, 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন কোন বিষয়গুলোকে পরিবর্তন করতে চাইবেন? ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে দেখতে চান? আমার তো কিছু প্ল্যানিং ছিল, সেটা কি এখনই বলে ফেলবো? অবশ্যই, আমরা শুনি। না, আমি বিভিন্নভাবে ভেবেছিলাম দেশকে পরিচালনার ক্ষেত্রে। তার মধ্যে বাংলাদেশকে আসলে রিচ করতে গেলে কি কি প্ল্যান নেওয়া যেতে পারে। সো আমার সেন্ট মার্টিন নিয়ে আলাদা একটা প্ল্যান ছিল বাংলাদেশের। কিরকম প্ল্যান সেটা আমরা একটু শুনি। সেটা বলতে গেলে অনেক বড়। একটু সংক্ষেপে শুনি যে আসলে তোমার সেন্ট প্রত্যাশার মার্টিনকে জায়গায় আমি এক একটা plan। ব্যবসার বিজনেসের একটা
জায়গা করে তুলতাম ইন্টারন্যাশনালি, সেখানে মানুষজন যাওয়া, বাংলাদেশের মানুষজন সেখানে যাওয়া, সব কিছু মিলিয়ে এখন এই শর্টকাটে আমি তোমাকে বোঝাতে পারবো না ওই বিজনেসটা কি কেমন। এটা একটা ছোট্ট ইয়ে বললাম, আর আরও তো ছিল বা আছে। আর যদি বলা হয় যে কোন কোন বিষয়গুলো একটু পরিবর্তন করলে হয়তো বা আরো ভালো হতে পারে, কি বলবে? পরিবর্তন করলে তো আসলে গোড়া থেকেই পরিবর্তন করতে হবে, সো এই বিষয়ে আজকে এখন না বলি। কি কোনো আসলে সংশয় যে না সংশয় না, অনেক টাইম লাগবে। আমি শর্টকাটে বুঝিয়ে বললে ঠিক বোঝা যাবে না বিষয়টা। সো আর শিল্পীদের জন্য করণীয়, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করণীয় কিন্তু এখনো হচ্ছে না, এরকম কোনো সাজেশন আছে? সবার আগে তো মানে নিব, মানে অভিনেতা হিসেবে যে রাষ্ট্রীয় স্বীকৃতি, সবার আগে সেটা চালু করব। অভিনেতাদের তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় না, এরকম কোনো সিস্টেমই নাই। ওরা অন্য ক্যাটাগরিতে পড়েছে অভিনেতারা, তো সবার আগে এইটা চেঞ্জ করব। বাহ, চমৎকার। আর কিছু? আরো আছে অনেক কিছু, এগুলো পরে। আচ্ছা, দেশ নিয়ে কথা না বলি আপাতত। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এবার একটু ভিন্ন ধাঁচার একটা প্রশ্ন, আমি জানি না তুমি উত্তর দিবে কিনা। আমাদের মেগাস্টার শাকিব খানের কোন বিষয়গুলো বেশি ভালো লাগে আর কোন বিষয়গুলো নয়? তার স্টারডম ভালো লাগে, আর কোন বিষয়গুলো নয়, মানে তার সাথে এমন সম্পর্ক নাই যে তার বিষয়ে এমন কিছু যেটাতে আমার খারাপ লেগেছে বা ভালো লাগে না, এরকম। হ্যাঁ, যদি দূর থেকে আমরা যতটুকু তাকে জানি, চিনি, পত্রিকায় লেখালেখি থেকে শুরু করে সব ঠিক আছে আমার চোখে, সো বিষয় খারাপ লাগার কিছু নাই। আমরা এই আলাপে থাকবো, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নেই। দর্শক, কাট অ্যান্ড কাটের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কাট অ্যান্ড কাটে। আমাদের সঙ্গে আছেন শ্যামল মাওলা। যা যা আমরা দেখতে পাই দূর থেকে, আমার কাছে তো সব ঠিকই লাগে। আমি তো কোনো আমি রিসেন্ট একজন সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাস দেখেছি, সেখানে উনি লিখেছেন যে শাকিব খানের এখন একটু বেছে কাজ করা উচিত, যেই কাজগুলো দিয়ে তাকে আসলে আইডেন্টিফাই করা যায়। যেমন অমিতাভ বচ্চনের শোলে, কিংবা আমরা যদি বলি আমাদের দেশের সালমান শাহ কিছু কিছু ছবি, সে তো বেছেই কাজ করছে ঈদের সময়, কিন্তু ওই ছবিগুলো কোন ওই বিগ বাজেটের প্রজেক্টটা সে করছে, আর কি বেছে কাজ করবে? সে করছে, ওখানে স্ট্যাটাসে লেখা ছিল যে বেছে করছে, কিন্তু 100% হারিয়ে যাচ্ছে, যেটাতে আইডেন্টিফাই আমরা করতে পারছি না, যে আমাদের মনে গেঁথে যাচ্ছে না। আমরা 100% খুশি করাতে পারবো না যত ভালোই প্রজেক্ট করি। সো তার পছন্দ অনুযায়ী শাকিব খান কাজ করবে এরকম না বিষয়টা। একটা কাজ করলো যেটাতে তার পছন্দ হলো না এই কাজটা, কিন্তু এই কাজটাই আবার কোটি কোটি মানুষের কিন্তু পছন্দ হয়ে অলরেডি বসে আছে, কিন্তু তার কাছে ভালো লাগে না। ওনার বক্তব্য এমন ছিল শ্যামল, যে কাজটা আজ থেকে আরো 20 বছর পরে কিংবা 10 বছর পরে আমরা বলতে পারবো না এই কাজটা আমাদের শাকিব খান করেছে। কোরবানি ঈদের রকস্টার আসতেছে, সো একটা রকস্টারের মতো একটা ফিল্ম করা শাকিব খান, মানে অবশ্যই আমরা বলতে পারবো যে হ্যাঁ রকস্টার করা, দেবদাস করা, তুফান করা, বরবাদ করা, প্রিয়তমা করা, আর কি বেঁচে কাজ করবে? আচ্ছা, মনে হচ্ছে যে শ্যামল শাকিব খান অনেক বড় ফ্যান। তুমি ফ্যানের জন্য বলছি না, মানে বেচারা আর কি বেঁচে কাজ করবে? সব থেকে বিগ বাজেটের প্রজেক্টগুলো সে করছে, আর কি বেঁচে কাজ করবে? বিগ বাজেটের ছবি করলে কি একজন অভিনেতা চরিত্র নির্ভর অভিনয় করছে কিনা, যে এখন তুমি ফিল করছো যে তার তো চরিত্র নির্ভর কাজ করা উচিত, কিন্তু তার যে ভক্তরা তারা তো সেটা ফিল করছে না। তারা ফিল করছে যে সে যেরকম কাজ করছে এগুলোই কাজ করো। সে তো তার ফ্যানদের জন্য কাজ করবে, সে তো তোমার জন্য কাজ করবে না। হ্যাঁ, মাছ পিপার হয়তো সেটাই চায়, মানে সবাই যা চায় শাকিব খান সেটা করছে, তুমি আমি কি চাচ্ছি সেইটা নিয়ে সে কাজ করছে না। বেশিরভাগ মানুষ কি চাচ্ছে সেইটা নিয়ে সে কাজ করছে, আর কি। অনেকে আমরা একটা সময় দেখা যেত যে আমাদের জেনারেশন তার ছবিগুলো হয়তো হলে গিয়ে দেখতাম না, কিন্তু ওই ছবিগুলোই করেই কিন্তু সে আজকে এই পর্যায়ে এসেছে। এটা আসলে নিঃসন্দেহে বলা যেতেই পারে, এবং আমাদের একজনই মেগাস্টার। আর যদি সিনেমা নিয়ে কথা বলি, যে সামনে যদি কোনো সিনেমা তোমার কাজ করার কথা থাকে, কোন কথা চলছে কিনা? সামনে কিছু তো কাজ ঈদের পরে একটা শুরু করব, একটা করেছি অলরেডি,
আর আরেকটা করা আছে, সেটাও পোস্টের কাজ হচ্ছে। এই তো, আমি তো আর অত বেছে কাজ করতে পারছি না, যা আসছে তার মধ্যে যেটা আমার কাছে ভালো সেটা করছি, দ্যাটস ইট। পরিমণির সঙ্গে তো তোমার কাজ করা হয়েছে, স্ফুলিঙ্গ কেমন অভিজ্ঞতা ছিল সেখানে? দারুণ, কোয়ার্টিস্ট হিসেবে দুর্দান্ত, খুবই প্রফেশনাল, ঠিকঠাক আমার কাছে। এবং এটাই ছিল প্রথম কাজ পরিমণির সাথে তোমার? হ্যাঁ, এটাই ছিল প্রথম কাজ, তারপরে আর কাজ হয়নি। আর কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে যেটা শেয়ার করা যায় কার সাথে? পরিমণির সাথে, কিংবা তোমাদের বন্ধুত্বটা এখন কেমন? কিংবা কাজ হয়েছে, অনেক সময় দেখা যায় না, অনেকেই আমার এই সেটে এসে বলেছে যে আপা আসলে মিডিয়া কেউ কারো বন্ধু হয় না, এরপরে কেউ কাউকে মনে রাখে না, কি বলবে তুমি? তাই তো, ওর সাথে কাজ হয়েছে, তারপরে মানে আর খুব একটা যোগাযোগ হয় না। ওর একটা কোনো প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিল, আমি হয়তো গিয়েছিলাম, কিন্তু রেগুলার যোগাযোগ হওয়া বা কোনো একটা প্রজেক্ট নিয়ে প্ল্যান হচ্ছে, তখন হয়তো একটু কথা হচ্ছে যে এই প্রজেক্টটা আমি করছি বা এটা কেমন, দ্যাটস ইট। অত মানে যোগাযোগ নাই তো, সো। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আগামী 5 বছর কিংবা 10 বছর, যে একটা সময় প্রান্তে শ্যামল মাওলা নিজেকে কোথায় দেখতে চায়? অভিনেতা হিসেবেই দেখতে চাই, আর কোথাও দেখতে চাই না। আমি আসলে অভিনয়টা করতে করতে মরে যেতে চাই, দ্যাটস ইট। বাহ, চমৎকার, যে এক কথাই উত্তর, যে অভিনয় করতে করতেই মরে যেতে চাই। আর কখনো যদি এমন ফিল হয় যে অভিনয় করতে পারছি না কিংবা করতে কোনো না কোনো বাধার সম্মুখীন, তো ওই ব্যাপারগুলো আর কি অভিনেতারা কিভাবে ডিল করেন? যে অনেকে দেখা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে পারিবারিক কারণে অভিনয় ছাড়ছে, বিশেষ করে নায়িকারা ছাড়ছে, বা যে কোনো কারণে কিংবা অসুস্থতার জনিত কারণে। আর কি এটা, এই বোধটা কেমন? খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তুমি একটা কাজ ভালোবেসে করো, সেই কাজটা তুমি একটা এমন সময় আসলো যে সময় তুমি আর করতে পারছো না বা আর সম্ভব হয়ে উঠছে না, এটা খুবই দুঃখজনক। এটা ভাবলেও স্যাড হয়ে যায়, আর আমি একদমই স্যাড হতে চাই না। সবসময় কি আর কি আমার তোমার সাথে কথা বলে যেটা মনে হয় যে শ্যামল খুব ম্যাচিউর, তার চিন্তা ভাবনায়, মেধা মননে, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাও তোমার সাথে খুব ভালো আর কি। আমার যেটা মনে হয়, তো ফ্যামিলি বলো, ফ্রেন্ড বলো, যে না শ্যামল, আমি অনেকের কাছে তোমার রিভিউ কিন্তু আমি শুনেছি আচ্ছা আচ্ছা, ভালো নাকি ভালো খারাপ? ভালো, মামা বলেছে খুব ভালো ফ্রেন্ড আমার। বেঁচে গেলাম। না, এইটাই কিন্তু অনেক, এটা অনেক বড় পাওয়া শ্যামল, যে আমরা হ্যাঁ, মানে মানুষের একটা সম্পর্কে মানুষ একটা সব ভালো দিক দিয়ে কথা ভালো বলি। হতে পারে না। হ্যাঁ। আমি হয়তো ভালো বন্ধু মমর, হয়তো হয়তো ভালো ছেলে, কিন্তু হয়তো ভালো বাবা না, এরকম মানুষ আছে। কিন্তু আবার হয়তো সে ভালো বাবা কিন্তু ভালো ছেলে না, আবার হয়তো বন্ধু হিসেবেও ভালো না। তো সব দিকে আসলে ভালো হওয়া যায় না আসলে। মুশকিল। আমি যতটুকু পেরেছি, আমার যতটুকু ক্ষমতা ততটুকু আমি ভালো, আবার যার কাছে খারাপ ততটুকু খারাপ, তার কাছে খুব খারাপ, তার কাছে খুব এরকম, খারাপ। হ্যাঁ। আমি তো সব দিকে মেনটেন করতে পারবো না, সবার কাছে ভালো হতে পারবো না, আর আমি চাইও না সবার কাছে ভালো হতে। আমি মানুষ, মানুষ সবার কাছে ভালো হতে পারে না। বাহ, চমৎকার। তো তো দার্শনিক লেভেলের চিন্তা ভাবনা শ্যামল, অনেক মজার মজার কথা বললো আজকে আমাদের সেটে। হ্যাঁ, মানে তুমি মানে একদিন বাসায় আসো, আমরা বেশ আড্ডা মারি সবাই মিলে, তখন আরো বেশ অনেক কিছু মানে খোলামেলা আলোচনা করা যাবে। না, খুবই ভালো লাগলো শ্যামল, আমার কাছে আড্ডা দিয়ে অনেক বছর পর তোমার সাথে দেখা, তোমার সাথে শো করব বলে আর করা হচ্ছিল না। পরবর্তীতে যখন দেখলাম যে বনলতা এক্সপ্রেসটা আসছে, না একটা রিসেন্ট ইস্যু আছে, আমরা কথা বলি। অনেক অনেক ধন্যবাদ শ্যামল আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমার নতুন যে মুভিটা চলছে এখন, বনলতা এক্সপ্রেস, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালো থেকো। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। তোমাকেও ঈদ মোবারক আবারও দিচ্ছি। বনলতা দেখে আমাকে জানাবা কেমন লাগলো। অবশ্যই অবশ্যই। আর দর্শকদের যদি কিছু বলার থাকে? দর্শক, বনলতা এক্সপ্রেস চলছে আপনার খুব কাছের প্রেক্ষাগৃহে। এটা কেমন লাগলো আপনাদের জন্য? কষ্ট করে সবাই মিলে আসলে কষ্ট করে
এই কাজটা করেছি। দর্শক রেসপন্স এখন ভালো পাচ্ছি। আপনারা সবাই মিলে দেখুন, এটা একটা ফ্যামিলির সবাই মিলে দেখার একটা সিনেমা। খুব ভালো লাগবে এইটুকু বলতে পারি। সবাই দেখবেন বনলতা এক্সপ্রেস। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী আয়োজনে। কিন্তু যাবার আগে বলে যেতে চাই যে বনলতা এক্সপ্রেস সিনেমাটি আমরা বড় পর্দায় দেখব। আমরা যদি আমাদের দেশীয় চলচ্চিত্রগুলো দেখি, এতে করে আমাদের চলচ্চিত্রগুলো অনেক সমৃদ্ধ হবে। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বিদায়।